স্প্যান যেখানে তৈরি হয়, যেখানে জয়েন্ট দেওয়া হয়, ঠিক সেই জায়গায় চলুন আমার সঙ্গে সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছি। 8 মাস ধরে এখানে ঈদ এখানে, খাওয়া দাওয়া এখানে, ভালো এখানে, মন্দ এখানে। আমার বাড়ি এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার ডিস্টেন্সে, কিন্তু আমি এই পর্যন্ত আর বাড়ির মধ্যে আর যাওয়া হয়নি। যে এখানে আমার যে ভাতিজারা যারা আছে তারা প্রত্যেকেই একই রকম অবস্থা, বাড়িতে যাওয়ার মতো কোনো সৌভাগ্য না। সবাই আমরা ঈদে নামাজ এখানে পড়ছি, বা খাওয়া দাওয়া ভালো মন্দ সব এখানে, বাড়ি ঘরে চেহারা দেওয়ার মতো সৌভাগ্য হয়। করোনা গেল, ঈদ গেল, সব এই কারখানার ভেতরেই। এরা পদ্মা সেতুর কারিগর, বাংলাদেশি শ্রমিক, যারা স্পান তৈরির কাজে লেগেছিল দিন রাত, এখনো বাড়ি ফেরেনি। কারো 7 মাস, কারো 8 মাস, অথচ এই পদ্মার পারে কয়েক কিলোমিটার দূরে তাদের বাড়ি। শেষ স্প্যানটি তুলে দিয়েই তারা বাড়ি ফিরবে, এমন পণ নিয়েই সব শেষ স্প্যানের কাজ করে যাচ্ছে তারা। আজকের এই বিশেষ ভিডিওতে দেখবেন সেই শ্রমিকদের কথা আর সেই কারখানা যেখানে তৈরি হয়েছে পদ্মা সেতুর 41টি স্প্যান, যে স্প্যানের উপর ভর দিয়ে পাড়ি দেবেন স্বপ্নের পদ্মা সেতু। যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিন এবং স্বাগতম। আর যারা সাবস্ক্রাইবার তাদেরকে ধন্যবাদ। লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে পারেন লিংক সহ। আমি এসেছি পদ্মা সেতুর যে স্প্যান যেখানে তৈরি হয়, যেখানে জয়েন্ট দেওয়া হয়, ঠিক সেই জায়গায়। আসলে এই জায়গাটির আর কয়েকদিন পরে কোনো চিহ্নই থাকবে না যে এখানে আসলে স্প্যান তৈরি হতো। 41টি স্প্যান ঠিক এই জায়গায় কিন্তু একে একে জয়েন্ট দেওয়া হয়েছে। সেই বিশাল একটি কারখানা, বিশাল একটি কর্মযজ্ঞ আসলে এখানে চলতো, তার সাঙ্গ হলো, তার সমাপ্তি ঘটলো আরও কিছুদিন পরে। তো এখন এই সব শেষ যে 3টি স্প্যান রয়েছে আমার হাতের এই পাশে, অর্থাৎ এখানে একটি স্প্যান যেটি একেবারে রং দিয়ে প্রস্তুত করে রাখা হয়েছে, এবং এটির পরে আরও 2টি স্প্যান, অর্থাৎ এটির রং কাজ শেষ হয়েছে। আমি যদি ভেতরে গিয়ে দেখাই আপনাদের, এবং তারপর আরও একটি রয়েছে যেটি রং কাজ করবে। এই 3টি ছাড়া আসলে কোনো স্প্যান পদ্মা সেতুতে বাকি নেই। সেই 3টি স্প্যানের যে কারখানা, যে সবগুলো স্প্যান, প্রায় 41টি স্প্যান যে কারখানাটি তৈরি করে দিয়েছে, এই স্প্যানগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ জায়ান্ট এখানে এসে জায়ান্ট দেওয়া হতো, এবং তারপর কিন্তু সেটি ক্রেনে তুলে নিয়ে খুঁটিতে বসানো হতো। চলুন আমার সঙ্গে দেখাই পদ্মা সেতুর কারখানাটি, এবং বাংলাদেশের সবচেয়ে বড় কারখানা বলা যায় এটি কোনো নির্মাণ অবকাঠামোর। এই যে স্প্যানগুলো, প্রায় 150 মিটার এক একটি স্প্যান যেখানে তৈরি হতো, চলুন আমার সঙ্গে সেই জায়গাটিতে নিয়ে যাই। স্প্যানগুলোর ভেতরের কাঠামোর একেবারে ভেতরের অংশ দিয়ে আমি ঢুকবো এবং দেখাবো। চলুন, নিশ্চয়ই আমরা এখন একেবারে স্প্যান কাঠামোর ঠিক নিচে, অর্থাৎ নিচের দিয়ে ঢুকছি, এবং দেখা যাচ্ছে জায়ান্টের কাজ শেষে এটি কিন্তু একেবারে রং দেওয়ার পর্যায়ে, অর্থাৎ রং দেওয়ার কাজও সমাপ্ত করে রাখা হয়েছে। স্প্যান ফ্যাব্রিকেশন ইয়ার্ড বলে এটিকে। এই স্প্যান ফ্যাব্রিকেশন ইয়ার্ডে স্প্যানগুলো জায়ান্ট দেওয়া হয়, পেছন থেকে জায়ান্ট দিতে দিতে সামনে নিয়ে আসা হয়, এবং একেবারে শেষ ধাপের যে কাজ সেটি হচ্ছে রং করার কাজ, সেই পেইন্টিং কাজ, সেই পেইন্টিং কাজ এখানে হচ্ছে, এবং তারপরেই এটি কিন্তু বের করে দেওয়া হয়, অর্থাৎ বাইরে রাখা হয়, এবং এখান থেকেই পদ্মা সেতুর যে তিয়ানহু নামের ক্রেন রয়েছে, সেই ক্রেনটি এটিকে আসলে টেনে খুঁটিতে নিয়ে যায়। যেমন এটি একেবারে শেষ করে বাইরে রাখা হয়েছে, এটি পদ্মা সেতুর 39তম স্প্যান। সেই আসলে সেই বিশাল কারখানা, সেই ইতিহাসের নির্মাতা, সেই স্প্যানগুলোর নির্মাতা, যে স্প্যানগুলো পদ্মা সেতুর খুঁটিতে বসছে, এখানেই সেই স্প্যানগুলো আসলে জায়ান্ট দেওয়া হতো, তৈরি হতো বলা যায়, এবং তারপর খুঁটিতে বসতো। এই স্প্যানগুলো তৈরিতে চীনা শ্রমিকদের পাশাপাশি বাংলাদেশি শ্রমিকরাও কাজ করেন, এবং তারাও বেশ দক্ষ হয়ে উঠেছেন জায়ান্ট ওয়েল্ডিং এসব কাজে। অনেক শ্রমিক আসলে এখানে রয়েছেন, তারা দিনের পর দিন, মাসের পর মাস এই স্প্যান তৈরির কাজে ছিলেন, বাড়িতে পর্যন্ত যাননি, এরকম প্রচুর শ্রমিক আমি দেখেছি এখানে আছেন, এবং তাদের সঙ্গে গিয়ে আসলে আমি কথা বলতে চাই। আসলে এই স্প্যানের যেসব জায়ান্ট বা জোড়া দেওয়ার কাজে যেসব বাংলাদেশি শ্রমিকরা রয়েছেন, তারা আসলে কি বলছেন। একটি স্প্যান কাঠামোর এটি খুব সম্ভবত এটি সব শেষ স্প্যান, অর্থাৎ 41তম যে স্প্যান সেটি এটি, এবং এখানে শ্রমিকরা কাজ করছেন। এর ভেতরে বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন, তাদের সঙ্গে যদি কথা বলি। তো লকডাউনের পর থেকে 8 মাস ধরে এখানে ঈদ এখানে, খাওয়া দাওয়া এখানে, ভালো এখানে, মন্দ এখানে। মানে বাড়ি এমনও দেখেছি যে বাড়ি আসলে মাওয়ায়, কিন্তু তারপরও যায় না, এরকম আছে। এরকম অনেকেই আছে। যেমন আমার বাড়ি এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার ডিস্টেন্সে, কিন্তু আমি এই পর্যন্ত আর বাড়ির মধ্যে আর যাওয়া হয়নি। যে এখানে আমার যে ভাতিজারা যারা আছে তারা প্রত্যেকেই একই রকম অবস্থা, বাড়িতে যাওয়ার মতো কোনো সৌভাগ্য না। সবাই আমরা ঈদে নামাজ এখানে পড়ছি, বা খাওয়া দাওয়া ভালো মন্দ সব এখানে, বাড়ি ঘরে চেহারা দেওয়ার মতো সৌভাগ্য হয়। আসলে পদ্মা সেতু যে বিশাল কর্মযোগ্য, এবং একই সঙ্গে বাংলাদেশের বিরাট অর্জন, এবং বাংলাদেশের যারা শ্রমিকরা এখানে কাজ করছেন তাদেরও যে
অক্লান্ত শ্রমচেষ্টা, এটা তার উদাহরণ যে ঈদের সময় পাশেই বাড়ি, কিন্তু ঈদে আসলে বাড়িতে যাওয়া হয়নি এই স্পান তৈরি বা জায়েন্ট দেওয়ার কাজ। ক্ষুদ্র ক্ষুদ্র যে টুকরো চীন থেকে এসে এখানে আসলে জায়েন্ট দেওয়া হয়, সেই জায়েন্ট দেওয়ার কাজে তারা যুক্ত ছিলেন। শুরুতে আমি যখন শুরুর দিকে আসতাম তখন দেখতাম আসলে চীনা শ্রমিকরা অনেক বেশি, কিন্তু এখন দেখা যায় বাংলাদেশি অনেকেই আছেন, বাংলাদেশিরা দক্ষ হয়ে উঠেছেন এই স্পান জায়েন্ট দেওয়ার কাজে। ঠিক বাংলাদেশি শ্রমিকরা এখন খুবই দক্ষ হয়ে উঠেছে। আসলে বাংলাদেশিরা এখানে কি কাজ করে? বাংলাদেশি শ্রমিক এখানে আমরা জয়েন্ট ওয়েল্ডিং, জয়েন্ট গ্রাইন্ডিং, পেন্টিং অ্যান্ড পেন্টিং ফিনিশিং এভরিথিং কাজটাই আমরা সমস্তটাই আমরা করতেছি। শুধুমাত্র চাইনিজ যারা ইঞ্জিনিয়ার যারা, তারা শুধু আমাদেরকে একটা ডিকটেশন দেয়, ওই ডিকটেশন আমরা ফলো করি। আর এখন আমাদের বাংলাদেশের শ্রমিকরা, আমরা বাঙালি যারা আছি, তারা এমন একটা পজিশনে আসছি, ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের কাছ থেকে যদি মেধা নেওয়া হয়, তো অনেক ভালো ভালো মেধা এখানে তৈরি হয়ে গেছে। যারা ভবিষ্যতে এই ধরনের বড় বড় মেগা স্ট্রাকচারের মধ্যে কাজ করার মতো দক্ষতা, গুণ, অভিজ্ঞতা সবই রাখে। তো এখানে এক একটি স্প্যান আপনারা জানেন যে এটা তো জায়েন্ট আকারে আসে, ছোট ছোট টুকরো। সেই টুকরোগুলো এইরকম একটি স্প্যান কাঠামোতে আসতে কত সময় লাগে? এটা নির্ভর করে যে ওয়েল্ডিং করার একটা বিষয়ের উপরে। দেখা গেছে ওয়েদার এবং ইত্যাদি ফ্যাসিলিটি যদি অ্যাকুরেট থাকে, তাহলে দেখা গেছে যে এক একটা স্প্যানে 8টা করে খোপ আছে, বা আমরা যেটাকে ঘর বলি। এই 8টা ঘর এক একটা মোটামুটি তৈরি করতে 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগে। ইন টোটাল সিন ইন্সপেকশন, জয়েন্টিং, আউটসাইড গ্রাইন্ডিং, ইনসাইড গ্রাইন্ডিং, তারপর আউটসাইড সারফেসের যে প্রাইমারি পেন্টিং ইত্যাদি কমপ্লিট হওয়ার পর করতে করতে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো লাগে। তখন জয়েন্ট এখানে কমপ্লিট হয়ে গেলে পরে আমাদের এখানে যখন ফাইনাল ফিনিশিং আসে, এখান থেকে এখানে দেখা গেছে আমরা 1 মাস, 28 দিন, 20 দিন, 25 দিনের মধ্যে একটা আমরা ফাইনাল কোটিং দিতে পারি। তো বাংলাদেশে কতজন শ্রমিক আসলে এই স্প্যান তৈরির কাজে, 41টা স্প্যানের কাজে ছিল বলতে পারেন? যদি আমরা CRSBG অর্থাৎ চায়না রেলওয়ে সাংহাই ওয়ান ব্রিজ অথরিটির যারা আছি, এখানে জয়েন্ট রাশ, পেন্টিং ইত্যাদি মিলে যদি করি, আমরা প্রায় 400-র মতো এখানে আছি। আর MBC বা মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে হিসেব করলে এখানে আমরা কয়েক হাজারের মতো আছি। শুধু আমরা পেন্টিং সাবজেক্ট, জয়েন্ট সাবজেক্ট, ওয়েল্ডিং এবং গ্রাইন্ডিংয়ে এখানে প্রায় আমরা 500-র মতো, প্রায় 450 থেকে 500-র মতো শ্রমিক আমরা কাজ করতেছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একজন শ্রমিকের সঙ্গে কথা বলছিলাম, তাদের যে ডেডিকেশন এখানে দেখা যাচ্ছে। আসলে ঈদে পাশেই বাড়ি, অথচ বাড়িতে যান নাই, এই স্প্যান তৈরির কাজে ছিলেন। 6 মাস 7 মাস হয়ে গেছে, কিন্তু বাড়িতে যান নাই, এই স্প্যান তৈরির কাজেই আছেন। তারা আসলে এই স্প্যান তৈরি করে তারপর বাড়ি ফিরবেন এরকম মনস্থ করেছেন, বা এরকম তাদের এখন সেই ইচ্ছা রয়েছে। তো এরকম ডেডিকেশন রয়েছে বাংলাদেশের শ্রমিকদের। বাংলাদেশের সবচেয়ে বড় নির্মাণ অবকাঠামোর পেছনে বাংলাদেশি শ্রমিকদের সেই চরম যে অধ্যাবসায়, চরমভাবে লেগে থাকা, সেই দৃশ্যটাই আসলে এখানে দেখছি বা দেখা যাচ্ছে। ওয়েল্ডিং কাজের শেষ পর্যায়ে স্প্যানটি একেবারে পেইন্টিং পর্যায়ে চলে এসছে, সেটি দেখা যাচ্ছে। আমরা দেখছি যে পেইন্টিং কাজের পর ওয়েল্ডিং কাজের যে বাকি যে কাজ, সেটি চলছে, এবং ওয়েল্ডিং কাজের বাকি কাজগুলো এখানে করে নেওয়া হচ্ছে। এই যে স্প্যানটি, এটি সবশেষ স্প্যান, 41তম স্প্যান, প্রায় অর্ধেক এটি আসলে রং বা পেইন্টিং কাজ শেষ করা হয়েছে। কয়েক লেয়ারে যেহেতু রং করা হয়, সে কারণে এই যে একজন শ্রমিক আমি দেখতে পাচ্ছি, তিনি যেভাবে কাজ করছেন আসলে, যে একেবারে খুব নিখুঁতভাবে কাজ করতে হয়, যে কারণে শ্রমিকরা একেবারে হাত দিয়ে স্প্যানের প্রতিটা অংশেই আসলে শ্রমিকদের হাত লাগছে। যে 6.15 কিলোমিটার লম্বা পদ্মা সেতু হবে, সেই যে প্রায় 6.15 কিলোমিটার স্প্যান কাঠামো বসবে, সেই স্প্যান কাঠামোর প্রতিটা অংশে এরকম বাংলাদেশি শ্রমিকদের হাতের ছোঁয়া লাগছে। সেই শ্রমিকদের নির্মাণ অবকাঠামোর উপর দিয়ে বাংলাদেশের এক দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা দাঁড়াবে, যার নাম হবে এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু। এক্সপ্রেসওয়ে ধরে ঢাকা থেকে রওনা দিয়ে দক্ষিণবঙ্গে যাওয়া যাবে, এবং যে মিসিং লিঙ্ক পদ্মা নদী, সেই নদীর উপর এইরকম সেতু কাঠামো বা এই স্প্যানগুলো বসবে। দর্শক, আমি সাব্বির আহমেদ দেখাচ্ছিলাম পদ্মা সেতুর সবচেয়ে বড় যে কারখানা, স্প্যান ফ্যাব্রিকেশন ইয়ার্ড, যা কিছুদিন পরে আর কখনোই দেখা যাবে না, কারণ এই স্প্যানগুলোর কাজ তখন শেষ, কোনো স্প্যান তো আর বাকি থাকছে না, যে কারণে এরকম দৃশ্য আসলে আর দেখাই যাবে না। সে কারণে এটাকে দুর্লভ দৃশ্য বলা যেতে পারে, কারণ এ ধরনের স্প্যান তৈরি করার কাজ বা স্প্যান গঠনের কাজ, সেটা কিন্তু সমাপ্ত হচ্ছে এই 41তম স্প্যান দিয়ে।